আমাদের সবার যেরকম ব্যাংক অ্যাকাউন্ট হয় সেরকম জীবনেরও একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। যদি এভাবে দেখা হয়, সেই ব্যাংক অ্যাকাউন্টটার নাম হচ্ছে ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট। রিলেশনশিপ যদি ইম্পর্টেন্ট হয়, প্রথমেই সরি বললে কিন্তু ছোট হচ্ছি না, সরি বললে রিলেশনশিপটা ভালো হচ্ছে। তো আমরা কিন্তু কেউ জানি না কাল সকাল কিভাবে হবে। পাস্ট ইজ হিস্ট্রি, we cannot change our past. Future is mystery, we don't know what is waiting for us, but today is the gift of God. আজকের দিনটা কিন্তু ঈশ্বরের সবথেকে বড় গিফট। আজকের ডেটে রিলেশনশিপ কিংবা আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড, আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, প্রত্যেকের একটা অতীত থাকে। তো রিলেশনের শুরুর দিকে মনে হয় যে না, এই তার যা পাস্ট আছে সেই সম্পর্কে আমি যা জানি সেগুলো আমি মেনে নেবো ইত্যাদি ইত্যাদি। যত দিন যায় দেখা যায় যে আমি যার সাথে সম্পর্কে রয়েছি তার অতীতটা আমাকে হয়তো আমি মুখেও বলতে পারছি না, কিন্তু মনে মনে কোথাও গিয়ে আমাকে ঠোকরাচ্ছে, এবং সেই ঠোকরানির জন্য, সেই কষ্টটার জন্য, তার অতীত নিয়ে চিন্তা করতে গিয়ে আমি বর্তমানে তার সাথে যে ভালো থাকতে পারি সেই সময়টাও আমার স্পয়েল হয়ে যাচ্ছে। তাই আমার রিলেশনশিপে আমি যার সাথে আছি তার অতীতটা না ভেবে আমি বর্তমানে কিভাবে ভালো থাকবো, এটা কিন্তু এখন একটা বর্তমান যুগের, বিশেষ করে যারা কম বয়স্ক ছেলে মেয়ে আছে, অনেক ক্ষেত্রে ম্যাচিউরড লোকজন, তাদের একটা প্রশ্ন হয়ে গেছে। আপনি যদি এটা নিয়ে কিছু বলেন। রাইট, আমার মনে হয় এই ব্যাপারটা অনেকটা এই ডিভাইসটার মতো। যদি আমরা এভাবে দেখি, এটা আমার একটা গিফট, আমার প্রচুর স্টুডেন্টদের কাছ থেকে গিফট পাই। যেরকম একটু আগে টাইমের যে সুন্দর ঘড়িটা দেখালাম, বালি ঘড়ি, সেটাও অনেকটা এরকমই। এটা যদি আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে একজন সার্কাসের মতন কিছু দাঁড়িয়ে আছেন, তার হাতে একটা লাঠির মতন এবং দুদিকে দুটো বল ঝুলছে। রাইট, এটা ব্যালেন্সিং বলা হয়। মানে আমি যদি এটাকে দোলাই তাহলেও কিন্তু পড়বে না। আমরা সার্কাসে কিন্তু প্রায়ই এটা দেখেছি, ব্যালেন্স করা। সো এই যে ব্যালেন্স, একটা দিকে অতীত, একটা দিকে ভবিষ্যৎ, মাঝখানে আমি দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি যার সাথে এখন রিলেশনশিপে আছি, আমি তার সাথে রিলেশনশিপে আছি, সেখানে সবথেকে ইম্পর্টেন্ট পার্সন হচ্ছেন আমি আর সে। সেখানে তার অতীতের ঘটনাগুলো আমরা চাইলে মুছে দিতে পারবো না। তো যে কারণে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া হয় যে ঈশ্বর, আল্লাহ, জিজাস, আমরা যেভাবেই সেই ঐশ্বরিক শক্তিকে বিশ্বাস করি না কেন, তিনি সব পারেন, কিন্তু অতীত মুছে দিতে পারেন না। কিন্তু অতীতের যে ঘটনা ঘটে গেছে, কখনো নোয়িংলি কখনো আননোয়িংলি, সেখানে যদি দুই পক্ষই নিজেদের মধ্যে একটা সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট বিল করেন, যেটা কোনো লিখিত কন্ট্রাক্ট না, যে আমরা দুজনেই পারি বর্তমানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎটা দারুণ করতে। এটার একটা খুব সুন্দর এক্সাম্পল যদি আমি দিই, আমরা প্রত্যেকেই কিন্তু 4 হুইলারে চড়েছি, অনেকে আমরা চালাই, অনেকে পাশে বসি ড্রাইভারের। আমরা যদি দেখি সামনের স্ক্রিনটা, উইন্ড স্ক্রিনটা কিন্তু বিরাট বড়, রাইট, যেটা দিয়ে আমরা সামনে দেখি। আর রেয়ার 3টে গ্লাস থাকে, একটা সামনে আর দুটো সাইডে। রেয়ার গ্লাসগুলো ছোট থাকে কেন? ওই রেয়ার গ্লাসগুলো রেফারেন্সের কাজ করে, হ্যাঁ কি না? রেফারেন্সের কাজ করে মানে কত দূরে গাড়ি, কতটা পাশে গাড়ি, কি ডান দিকে কি, বাঁ দিকে কি, আমি গাড়িটা কিভাবে কাটাবো। অনেস্টলি যদি আমরা ভাবি, রেয়ার গ্লাসগুলো ছোট হয়, উইন্ডস্ক্রিনটা বড় হয়, এটার সাথে লাইফকে যদি অ্যাড করি, আমাদের ফিউচারটা কিন্তু আনফোল্ড, রাইট। আর পাস্ট অলরেডি রেফারেন্সের জন্য আমরা নিতে পারি। মানে জিনিসটাকে যদি এভাবে দেখি, বলা সহজ, করা কঠিন। আমি জানি অনেকে এটা ভাবছেন, কারণ আমি মন পড়তে পারি। অনেক সময় অনেকে আমাকে বলেন, আপনি তো মেন্টালিস্ট, আপনি মানুষের দিকে তাকিয়ে বলে দিতে পারেন সে কি করবে, রাইট। এটা প্র্যাকটিস, এটা যে কেউ শিখতে পারে। অনেকেই আমার কাছে শিখতে আসে আজকাল যে আমিও মানুষের মন পড়ব। অনেক পিএইচডি স্টুডেন্ট আছে যারা সাইকোলজি নিয়ে প্রচুর হয়তো পড়াশোনা করেছেন, কিন্তু মন পড়া জানে না, কেননা রিসার্চ ওয়ার্কে মন পড়া ওইভাবে কিন্তু অফিসিয়ালি শেখানো হয় না, এটা মানুষের প্র্যাকটিস। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এই কোটেশনটা যদি একটু মনে রাখতে পারেন, 99% সম্পর্ক কিন্তু টিকে যেতে পারে। পাস্ট ইজ হিস্ট্রি, we cannot change our past. Future is mystery, we don't know what is waiting for us, but today is the gift of God. আজকের দিনটা কিন্তু ঈশ্বরের সবথেকে বড় গিফট। মানে আমরা ধরি জীবনের একটা গাড়ি চালাচ্ছি, আমরা সবাই একটা 4 হুইলারে বসে আছি। ধরো তুমি বা আমি দুজনেই কেউ একজন ড্রাইভিং সিটে বসে আছি, আর আমরা গাড়ির মধ্যে এসি চলছে, বাইরে হয়তো প্রচুর আওয়াজ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের গাড়ির মধ্যে কিন্তু কোনো আওয়াজ আসছে না। আর আমাদের সামনে উইন্ডস্ক্রিন আছে, উইন্ডস্ক্রিন দিয়ে জলটা সরাচ্ছি, আর যতটুকু লাইট যাচ্ছে
সেই লাইটটুকু অবধি গাড়িটাকে আমরা চালাচ্ছি। যদি দূরে দেখি লাল লাইট, গাড়ি স্লো করে দিচ্ছি। দূরে দেখি গ্রিন লাইট, কোনো স্পিড লিমিট নেই, আমরা স্পিডটাকে বাড়াচ্ছি। যত দূর লাইট যাচ্ছে রাতের অন্ধকারে তত দূর অবধি আমরা গাড়িটাকে সেইভাবে গাড়ি চালাচ্ছি, সেটা রাস্তার ওপর বেস করে। যদি এইভাবে আমরা সম্পর্কটাকে ধরে রাখতে পারি, সমস্ত সম্পর্কই কিন্তু আনন্দে থাকতে পারে। মানে আজকের দিনটাকে আমি তোমার কোনো ভুল ধরবো না, তুমিও আমার কোনো ভুল ধরবে না। দুজনের মধ্যে যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, তাহলে কিন্তু আজকের দিনটা ভালো যেতে পারে। যে আজকে তুমি আমার 10টা ভালো জিনিস প্রশংসা করবে, আমি তোমার 10টা ভালো জিনিস প্রশংসা করব। এটা দিয়ে স্টার্ট যদি করে তাহলেও কিন্তু অনেক। অরিজিৎ, তোমাকে বলতে আমার দ্বিধা নেই, আই এম ভেরি ফরচুনেট যে তুমি আমাকে তোমার এই পডকাস্টে প্রথমবার যখন ইনভাইট করেছিলে, আমি তখন জানতে পারিনি যে আমার আর তোমার জন্য বহু মানুষের প্রাণ বাঁচতে পারে। আমার কাছে এরকম কম করে হলেও 10টা ফোন এসছে, যার মধ্যে 4জন মহিলা, বাকিরা বিভিন্নভাবে বিভিন্ন রকম জায়গা থেকে ফোন করেছেন। উইথ অল ডিউ রেসপেক্ট, আমি কারোর প্রাইভেসি ডিসক্লোজ করতে পারবো না, বাট বলতে দ্বিধা নেই, তারা কিন্তু আমাকে ওপেনলি বলেছে যে সুইসাইড করতাম ডিসিশন নিয়েছিলাম, খালি পডকাস্টটা দেখলাম বলে মনে হলো আরেকটা রিস্টার্ট মারি, সেকেন্ড ইনিংস খেলেই দেখি আপনি আমাদের জীবনটা ঘুরিয়ে দিয়েছেন। অ্যান্ড থ্যাংক ইউ অরিজিৎ, এটা কিন্তু বিরাট বড় পাওয়া যে মানুষের জীবন আমরা নতুন করে তো দিতে পারি না, কিন্তু আমাদের কতটুকু বা ক্ষমতা তোমার আমার। কিন্তু এই সোশ্যাল মিডিয়া বা মানুষের কাছে যে আমরা এভাবে একটা গুড ফিলিংস, গুড ভাইবস, কত মা ফোন করে কাঁদে বলেন যে মৃণালবাবু আপনার ভিডিও না দেখলে আমাদের সংসারটা হয়তো ভেঙে যেত। আমরা নতুন করে ভেবেছি হাজব্যান্ড ওয়াইফ কেউ কারোর ভুল ধরবো না, আমরা সন্তানের জন্য একসাথে থাকবো। যেরকম খুব দামি একটা কথা আছে, ডক্টর স্টিফেন কোভি, যাকে আমি নিজের গুরু বলে মানি, কেননা তাঁর সাথে আমি বহুদিন একসাথে সময় কাটিয়েছি। তাঁর কাছ থেকে শিখেছি, যিনি 7 হ্যাবিটস লিখেছেন, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। স্টিফেন কোভির বিখ্যাত বই, বাইবেলের পর সব থেকে বেশি যে বই বিক্রি হয়। তো তাঁর বইতে একটা জায়গায় খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, আমাদের সবার যেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়, সেরকম জীবনেরও একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। যদি এভাবে দেখা হয়, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটার নাম হচ্ছে ইমোশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মানে এই ব্যাঙ্কটা একটু ডিফারেন্ট ওয়েতে চলে, মানে যাদের সম্পর্কে প্রবলেম আছে, বিভিন্ন ধরনের সম্পর্কে, তারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু খুলতে পারে। ব্যাপারটা কীরকম? 10:1। মানে আপনি সন্তান হন, আপনি মা হন, আপনি বাবা হন, যাই আপনার নাম হোক না কেন, কোনোভাবে আপনি উল্টো দিকের লোকের সাথে যদি একবার মিসবিহেভ করেন, মানে একটা উইথড্রল মানে হচ্ছে 10টা ভালো ব্যবহার আপনাকে করতে হবে। মানে ব্যাপারটা এরকম, ধরো আমরা 2 ভাই, এক্সাম্পল, আমি রেগে গিয়ে তোমাকে স্লিপ অফ টাং কোনো একটা খারাপ কথা বললাম, তাহলে একটা খারাপ বললাম মানে আমাকে 10টা ভালো কাজ করতে হবে যতক্ষণ না তুমি খুশি হবে। আমি বোঝাতে পারছি ব্যাপারটা? এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাপার। এবং সবসময় যদি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কেউ কন্টিনিউ করে, রাত্রিবেলা ক্যালকুলেট করে ইমোশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে কিন্তু ডিপোজিট বেশি থাকা মানে ইউ আর হ্যাপি, আর যদি উইথড্রল যদি বেশি হয় ইউ আর আনহ্যাপি। খেয়াল করে দেখা যাক, আমরা যদি লাস্ট 10 দিনের যদি একটু হিসেব করি, যে আমার দ্বারা কেউ কখনো হার্ট হয়নি তো, আঘাত হয়নি তো। হার্টের দুটো মানে না, একটা হচ্ছে আঘাত আর একটা হচ্ছে হৃদয়। সো কোন হার্টটা আমরা চাইবো, মানুষের হৃদয় চাইবো না মানুষকে আঘাত করব, সেটা কিন্তু দেখার বিষয় আজকের দিনে দাঁড়িয়ে গেছে। বিকজ খুব সামান্য জিনিসে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, এবং সেই ভুল বোঝাবুঝির কারণে সন্তানরা কিন্তু সাফার হচ্ছে। সিম্পল একটা কারণ, যে কারণে হ্যাঁর জায়গায় কেন না বলেছিলে, কেন তুমি হ্যাঁ বলোনি, কেন তুমি সরি বলোনি, এটা থেকে জার্নি শুরু হচ্ছে। এবং তারপরে ডিভোর্স, তারপরে লাখ লাখ কোটি কোটি টাকা কোর্টে গিয়ে সময়ের পর সময় চলে যাওয়া। খালি একটা সরি বলে দিলেই কিন্তু রিলেশনশিপ থেকে যেত। সেই জন্য রিলেশনশিপের ব্যাপারে একটা খুব সুন্দর এক্সাম্পল আমার এক টিচার আমাকে দিয়েছিলেন, যে মৃণাল মনে রাখবে, অনেক সময় তুমি ভুল করনি, রাইট, তোমাকে সরি বলতে হলো, কেন? তোমার কাছে রিলেশনশিপটা ইম্পর্টেন্ট, ছোট হওয়াটা ইম্পর্টেন্ট না। অনেক সময় তুমি ভুল করেছো, সরি বললে, সেটা তো সবাই বলবে, কিন্তু অনেক সময় তুমি জানো না, তারপরেও তুমি সরি বলছো। হয়তো ভুল করোনি, বাট তোমার মনে হচ্ছে তুমি জানো না, তারপরেও তুমি সরি বলছো। কেন? বেনিফিট অফ ডাউট দিচ্ছ, হতে তো পারে আমার তরফ থেকে ভুল। যেটা উইথ অল ডিউ রেসপেক্ট, আমি ভারতবর্ষকে কখনো ছোট করছি না, ভারতবর্ষ, বাংলাদেশ বা আমরা যারা বাঙালিরা আছি, বিদেশে প্রায়ই দেখা যায় রাস্তাঘাটে কোনো সময় উল্টো দিকের মানুষের কোনো ভুল হয়নি, তারপরেও তারা সরি বলে, অ্যাডভান্স সরি বলে, উইদাউট এনি রিজন 10 বার তারা থ্যাংক ইউ বলে। আমি বলছি না কালচার ঠিক না ভুল, বাট এটা কিন্তু একটা শেখার জিনিস। আননোয়িংলি সরি বলা, মানুষকে ধাক্কা লেগেছে, দুজনেরই কিন্তু রেসপন্সিবিলিটি, কিন্তু উল্টো দিকের লোক বলছে আগেই মাথা নিচু করে সরি। যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়ে আমি এটা লক্ষ্য করেছি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু আগে সরি বলা। তো সেই জন্য রিলেশনশিপ যদি ইম্পর্টেন্ট হয়, প্রথমেই সরি
সরি বললে কিন্তু ছোট হচ্ছি না, সরি বললে রিলেশনশিপটা ভালো হচ্ছে। আলটিমেট কি, পৃথিবীতে তো দেখতে দেখতে 60 বছর কেটে যাওয়া মানে জীবনের 85% তো বেরিয়েই গেল। তারপরে আর 15-20 বছরে সেটা তো আর একটা অন্যরকম জার্নি, এক্সট্রা পাওনা, ওটা এক্সট্রা পাওনা। সো আমরা কিন্তু কেউ জানি না কাল সকাল কিভাবে হবে, যার জন্য আমি একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিলাম। রিসেন্টলি টেড টক হয়, তুমি নিশ্চয়ই জানবে, টেডএক্স। তো সম্বলপুর আইআইটিতে আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি গেছিলাম। তো সেখানে অনেক কথার সময় বাচ্চাদের কাছ থেকে একটা প্রশ্ন আসলো যে স্যার আপনি এমন কিছু বলুন যেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম যে বাচ্চাদের প্রশ্ন, অনেক ধরনের মানুষ আছে, কি বলা যায়। তো আমার উত্তরটা ছিল অনেকটা এরকম, যাদের বাড়িতে ফ্রিজ আছে আর ফ্রিজে কিছু খাবার আছে এবং মাথার উপরে ছাদ আছে, তাহলে আমরা কিন্তু সেই 15% লোক যারা কিন্তু স্টিল ফ্রিজটাকে খাবার বার করে খাবার গরম করে খাচ্ছি। বিকজ পৃথিবীতে 85% লোক এরকমও আছে যারা এখনও ফ্রিজ বা খাবার বা বাড়ির ছাদ, এই তিনটের হয়তো কোনো না কোনো একটা মিসিং। আমাদের একটাও যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তাতে যদি কিছু টাকাও থাকে, 1000 খানেক টাকাও যদি থাকে, আর মানি ব্যাগে যদি কিছু 100, 200, 1000 টাকাও থাকে, আর কিছু খুচরো পয়সা থাকে, তাহলে আমরা পৃথিবীর সেই 5% লোক যারা দুবেলা ভাত খেয়ে অন্তত সংসার চালাতে পারবো। রাইট অর রং? আর যাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে বাবা মা ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি আছে, বা বাবা মাকে সে ফিল করেছে, তারা কিন্তু পৃথিবীর সেই 1% লোক যারা কিন্তু সত্যি পৃথিবীটাকে এখনও এনজয় করতে পারছে তাদের বাবা মার জন্য। আরেকটা বড় কথা, যে আমরা যারা পডকাস্টটা দেখছি, আমরা সব থেকে ফরচুনেট, বিকজ আমাদের ঘুম ভেঙেছে সকালবেলা, স্টিল আমরা পডকাস্টটা দেখছি। অনেকে কিন্তু রাত্রিবেলা শুয়েছে আর সকাল দেখেনি, বিকজ আনপ্রেডিক্টেবল অর্গান বলা হয় এই হার্টকে, এবং পৃথিবীতে কখন কার হার্ট কিভাবে সুইচ অফ হয়ে যেতে পারে আমরা কেউ জানি না। এর থেকে বড় পাওয়া কি হতে পারে? সেখানে কি মারপিট, কি বাড়ির মধ্যে পাঁচিল দেওয়া, এক বিঘে নয় 1 কাঠা জমি নিয়ে পাঁচিল দেওয়া নেওয়া শুরু হয়ে যাচ্ছে, তাই না? সো সামান্য জিনিস নিয়ে একটু ছেড়ে দিলে কিন্তু অনেক বেশি পাওয়া যায়। যেটা একটু আগে বললাম, 20 টাকার নোটের মতন আমরা মানুষকে যদি ভালো দিই, ঘুরে কিন্তু আমাদের কাছে আসবে।